কাজ করার সময় মতো নিষ্ক্রিয়তাকে হারিয়ে দিয়েছে। এগুলো শুধুমাত্র কয়েকটা জিনিস যা আমি করেছি এবং কখনো সুযোগ প্রয়াসে এই কাজগুলো করেছি এবং করে চলেছি। কথা দুটোই গুরুত্বপূর্ণ। যেমন বইয়ের অনেকবার বলা হয়েছে, আর্থিক পুরস্কার পাওয়ার আগে আপনাকে কাজ করতে হবে। এখনই কাজ করুন। কি করে একজন শিশুর কলেজের শিক্ষা মাত্র $700 দেওয়া যায়? সংহার। কি করে একজন শিশুর কলেজের শিক্ষা মাত্র $700 দেওয়া যায়? বইটা সমাপ্তির পথে, শীঘ্র ছাপাতে চলেছে। আমি আপনাদের সাথে একটা শেষ কথা বলে নিতে চাই। আমার এই বইটা লেখার প্রধান কারণ জীবনের বহু সাধারণ সমস্যার সমাধানে বর্ধিত অর্থগত বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা যায় তার অন্তর্দৃষ্টি সবার সাথে ভাগ করে নেওয়া। আর্থিক শিক্ষণ না থাকায় আমার প্রায়ই জীবনে অগ্রসর হওয়ার জন্য একটা নমুনাস্বরূপ ফর্মুলা ব্যবহার করি। যেমন পরিশ্রম করে কাজ করো, সঞ্চয় করো, ধার করো, আর খুব বেশি ট্যাক্স দাও। আজকের দিনে আমাদের আরও আধুনিক তথ্যের প্রয়োজন। আজকাল অনেক কম বয়সী পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তার একটা শেষ উদাহরণ হিসেবে আমি নিম্নোক্ত গল্পটা ব্যবহার করেছি। আপনি কিভাবে আপনাদের সন্তানদের সুশিক্ষা এবং নিজের অবসর গ্রহণের সুব্যবস্থা করতে পারেন, এই উদ্দেশ্যে সাধনের জন্য কঠিন পরিশ্রমের পরিবর্তে আর্থিক বুদ্ধিমত্তা ব্যবহার করার একটা উদাহরণ। একদিন আমার এক বন্ধু তার 4 সন্তানের কলেজের শিক্ষার জন্যে অর্থ সঞ্চয়ের দুঃসাধ্য দায়িত্ব সম্বন্ধে তার ধারণার কথা বলেছিলেন। তিনি প্রতি মাসে $12,000 জমা করতে পেরেছিলেন। তিনি হিসাব করেছিলেন যে 4 সন্তানের কলেজের পড়া শেষ করতে $4,00,000 প্রয়োজন। তার হাতে সঞ্চয়ের সময় ছিল 12 বছর, কারণ তার সবচেয়ে বড় সন্তানের বয়স তখন 6 বছর। 1991 সাল তখন, আর ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার তখন সাংঘাতিক। লোকেরা বাড়ি ছেড়ে দিচ্ছে। আমি আমার সহপাঠীকে পরামর্শ দিলাম তার মিউচুয়াল ফান্ডের কিছু পয়সা দিয়ে একটা বাড়ি কিনতে। পরামর্শটা কৌতূহল জাগিয়ে তুলেছিল, আর আমার সম্ভাবনার কথা আলোচনা করতে শুরু করেছিলাম। তার প্রধান চিন্তা ছিল যে তার ব্যাংক থেকে আরেকটা বাড়ি কেনার জন্য ধার নেওয়ার উপায় ছিল না, কারণ তার আগেই অনেক ধার নেওয়া ছিল। আমি তাকে আশ্বাস দিলাম যে ব্যাংকের সাহায্য ছাড়া অন্যান্য উপায়ে একটা সম্পত্তি কেনা যায়। আমরা 2 সপ্তাহ ধরে একটা বাড়ি খুঁজলাম, এমন একটা বাড়ি যা আমাদের সব শর্ত পূরণ করবে। অনেক বাড়ি বাছাই করার সুযোগ ছিল, তাই বাড়ি কেনাটা এক ধরনের মজার ব্যাপার হয়ে গিয়েছিল। আমরা সবথেকে ভালো পাড়ায় একটা 3 শোবার ঘর 2 বেডরুমের বাড়ি পেলাম। মালিক সেদিনই বাড়িটা বিক্রি করার দরকার ছিল, কারণ তিনি তার পরিবার নতুন চাকরি নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যাচ্ছেন। তিনি $1,02,000 চেয়েছিলেন, কিন্তু আমরা শুধু $79,000 দেবার প্রস্তাব দিয়েছিলাম। তিনি তখনই সেটা গ্রহণ করেছিলেন। বাড়িটার উপর একটা নন কোয়ালিফাইং লোন ছিল, যার অর্থ যে কোনো লোক চাকরি না থাকলে ব্যাংকারের অনুমতি ছাড়াই এই বাড়িটা কিনতে পারে। মালিকের $72,000 ধার বাকি ছিল, তাই আমাকে শুধু $7,000 দিতে হয়েছিল। অর্থাৎ মালিকের বকেয়া ধার এবং বিক্রির দামের তফাৎ ছিল। মালিক বাড়িটা ছাড়া মাত্র আমার বন্ধু বাড়িটা ভাড়া দিয়ে দিলেন। মর্টগেজ সহ সমস্ত খরচ মেটাবার পর আমার বন্ধু প্রতি মাসে $125 করে পাচ্ছিলেন। তার পরিকল্পনা ছিল বাড়িটা 12 বছর ধরে রাখা আর মর্টগেজ তাড়াতাড়ি শোধ করে দেওয়া। প্রতি মাসে মূল টাকার সাথে অতিরিক্ত $125 যোগ করে দেওয়া। আমরা হিসাব করেছিলাম 12 বছরের মর্টগেজের একটা বড় অংশ শোধ হয়ে যাবে। আরও যতদিন প্রথম সন্তান কলেজে যাবে, তখন সে হয়তো মাসে $800 করে পেতে থাকবে। যদি এর দাম বাড়ে, সে বাড়িটা বিক্রি করতে পারবে। 1994-এ ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার হঠাৎ পরিবর্তন এসেছিল। যে ভাড়াটে এই বাড়িতে থাকতো তার বাড়িটা খুব ভালো লেগে যাওয়ায় আমার বন্ধুর থেকে $1,56,000 বাড়িটা কেনার প্রস্তাব দিয়েছিল। আবার সে আমার পরামর্শ চেয়েছিল। আমি স্বাভাবিকভাবেই 1031 ট্যাক্স ডেফার্ড এক্সচেঞ্জে তাকে বাড়িটা বিক্রি করতে বলেছিলাম। হঠাৎ তার প্রায় $40,000 লাভ হয়ে গিয়েছিল। আমি আমার আর এক বন্ধুকে টেক্সাসের অ্যাস্টিনে ফোন করলাম। সে এই ট্যাক্স ডেফার্ডের টাকাটা একটা ছোট্ট গুদামে লাগিয়ে দিয়েছিল। 3 মাসের মধ্যে তিনি মাসে $1,000 কিছু কম চেক আয় করতে থাকলেন। উনি সেটা কলেজ মিউচুয়াল ফান্ডে জমা করে দিলেন। এখন যা দ্রুত গড়ে উঠছিল, 1996-এ ছোট গুদামটা বিক্রি হলো আর তিনি $3,33,000 চেক পেলেন, যেটা আর একটা প্রজেক্টে লাগিয়ে দেওয়া হলো, এবং সেটা থেকে উনি মাসে $3,000 রোজগার করতে থাকলেন, যেটা আবার কলেজ মিউচুয়াল ফান্ডে জমা করে দেওয়া হলো। তার এখন পুরো আত্মবিশ্বাস যে তার
$4 লাখ লক্ষ্যে তিনি অনায়াসে পৌঁছাতে পারবেন। এটা শুরু করতে শুধু $7,000 প্রয়োজন হয়েছিল, আর তার সাথে একটু আর্থিক বুদ্ধিমত্তা। তিনি তার ছেলে মেয়েদের সাধ্যমতো পড়াতে পারবেন, আর তারপর তার মূলধনকে সি কর্পোরেশনের মাধ্যমে অবসর জীবনযাপন ব্যবহার করতে পারবেন। এই সফল বিনিয়োগের নীতির ফলে তিনি তাড়াতাড়ি অবসর নিতে পারবেন। এই বইটা পড়ার জন্য ধন্যবাদ। আমি আশা করি এর মাধ্যমে অর্থের ক্ষমতাকে ব্যবহার করতে কিছু অন্তর্দৃষ্টি পেয়েছেন। আজকাল আমাদের শুধু বেঁচে থাকার জন্য অনেক বেশি আর্থিক বুদ্ধিমত্তার প্রয়োজন। শুধু অজ্ঞরা মনে করে অর্থ সৃষ্টির জন্য অর্থের প্রয়োজন। তার মানে এই নয় যে তারা বুদ্ধিমান নয়, তারা অর্থ বানানোর বিজ্ঞানটা শেখেনি। অর্থ শুধু একটা ধারণা মাত্র। আপনি যদি আরও অর্থ চান, আপনার ভাবনা চিন্তার পরিবর্তন করুন। প্রত্যেক স্বনির্মিত ব্যক্তি একটা ছোট ভাবনা নিয়ে শুরু করেছেন, তারপর সেটাকে বড় কিছুতে পরিণত করেছেন। বিনিয়োগের সম্পর্কেও একই কথা প্রয়োজন। এটা শুরু করার জন্য শুধু কয়েক ডলারের প্রয়োজন হয়, তারপর ক্রমশ এটাকে বাড়িয়ে নেওয়া যায়। আমার কত লোকের সাথে দেখা হয় যারা একটা বড় লেনদেনের প্রত্যাশায় জীবন কাটিয়ে দিয়েছেন, অথবা বিরাট ব্যবসায়িক লেনদেনের জন্য প্রচুর অর্থ একত্র করার চেষ্টা করছেন। আমার মতে এটা বোকামি। প্রায়ই আমি দেখেছি অবুঝ বিনিয়োগকারীরা একটা সহদার সম্পূর্ণ অর্থ ঢেলে দিয়েছেন আর দ্রুত তার বেশিরভাগটাই হারিয়ে ফেলেছে। তারা ভালো কর্মী হতে পারে, কিন্তু ভালো বিনিয়োগকারী নয়। অর্থ সম্বন্ধে শিক্ষা আর জ্ঞান গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি শুরু করুন, সেমিনারে যান, বই কিনুন, অভ্যাস করুন, ছোট থেকে শুরু করুন। আমি নগদ $5,000 ক্যাশকে $1 মিলিয়ন সম্পত্তিতে পরিণত করেছিলাম, যেটা থেকে মাত্র 6 বছরের মধ্যে মাসে $5,000 ক্যাশ ফ্লো হতো। কিন্তু আমি শিখতে শুরু করেছিলাম খুব অল্প বয়স থেকে। আমি আপনাদের উৎসাহ দিই কারণ এটা তেমন কঠিন নয়। বস্তুত একবার বুঝতে পারলে এটা বেশ সহজ। আমার মনে হয় আমার বক্তব্য স্পষ্ট করে বলতে পেরেছি। আপনার মাথায় কি আছে সেটাই স্থির করে আপনার হাতে কি থাকবে। অর্থ শুধু একটা ধারণা। একটা খুব ভালো বই আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অর্থাৎ ভাবনা চিন্তা করুন আর ধনী হন। এর নাম পরিশ্রম করে কাজ করো আর ধনী হও নয়। অর্থকে আপনার জন্য পরিশ্রম করে কাজ করাতে হবে, এমন শিক্ষা নিন। আপনার জীবন সহজতর এবং আরও আনন্দময় হয়ে উঠবে। আজকের দিনে সাবধানে নয়, বুদ্ধিমানের মতো খেলুন, কাজে নামুন। আপনাদের সবাইকে 2টো করে সেরা উপহার দেওয়া হয়েছে, আপনার মস্তিষ্ক এবং সময়। আপনি এই দুটো দিয়ে কি করবেন তা আপনার উপর নির্ভর করছে। আপনি আর শুধু আপনি আপনার ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখেন। প্রতিটি ডলার আপনার হাতে আসার সাথে সাথে এটা বোকার মতো খরচ করলে বলতে হবে আপনি গরিব হওয়া বেছে নিয়েছেন। এটা দায় বৃদ্ধিতে খরচ করুন। আপনি মধ্যবিত্ত শ্রেণীতে যোগ দিচ্ছেন। এটাকে আপনার মস্তিষ্কে বিনিয়োগ করুন এবং কি করে সম্পত্তি অর্জন করা যায় শিখুন। তাহলে আপনি আপনার ধনকে আপনার উদ্দেশ্য এবং আপনার ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছেন। বিকল্প বাছাটা শুধু আপনার উপর নির্ভরশীল। প্রতিদিন প্রতিটি ডলারের সাথে আপনি ধনী, দরিদ্র ও মধ্যবিত্ত হওয়ার সিদ্ধান্ত নেন। আপনি এই জ্ঞান আপনার ছেলেমেয়েদের সাথে ভাগ করে নিন। তাহলে যে পৃথিবী তাদের জন্য অপেক্ষা করে আছে আপনি তার উপযুক্ত করে তুলতে পারবেন, আর কেউ সেটা পারবে না। আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ স্থির হবে বেছে নিচ্ছেন তার উপর, আগামীকালের উপর নয়। আমরা আপনাদের জীবন এই চমৎকার উপহারের প্রচুর প্রচুর অর্থ, দরুন আনন্দ কামনা করি। রবার্ট কিওসাকির অ্যাডমার্সিয়াল একটি শিক্ষামূলক বিজ্ঞাপন। 3 রকম আয়। অ্যাকাউন্টিং জগতে 3টি ভিন্ন প্রকারের আয় আছে। সেগুলি হলো অর্জিত আয়, নিষ্ক্রিয় আয় এবং পোর্টফোলিও আয়। যখন আমার আসল বাবা আমাকে বলেছিলেন স্কুলে যাও, ভালো নম্বর পাও আর একটা নিশ্চিত নিরাপদ চাকরি খোঁজো, তখন তিনি পরামর্শ দিচ্ছিলেন আমি অর্জিত আয়ের জন্য কাজ করি। যখন আমার ধনবান বাবা বলেছিলেন ধনীরা অর্থের জন্য কাজ করে না, তারা অর্থকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়, তিনি নিষ্ক্রিয় আয়, পোর্টফোলিও আয়ের কথা বলেছিলেন। নিষ্ক্রিয় আয় বেশিরভাগ ক্ষেত্রে এমন আয় যা রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকে আসে। পোর্টফোলিও আয় হচ্ছে আয় যা কাগজ সম্পত্তি থেকে আসে, যেমন স্টক, বন্ড আর মিউচুয়াল ফান্ড। পোর্টফোলিও আয় বিল গেটসকে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছিলেন, অর্জিত আয় নয়। ধনবান বাবা বলতেন ধনী হওয়ার চাবিকাঠি হচ্ছে অর্জিত আয়কে যত শীঘ্র সম্ভব নিষ্ক্রিয় আয় এবং অথবা পোর্টফোলিও আয়ে পরিণত করা। তিনি বলতেন অর্জিত আয়ে ট্যাক্স সবথেকে বেশি, নিষ্ক্রিয় আয় সবথেকে কম। অর্থকে দিয়ে কেন কঠিন পরিশ্রম করাবে, এটা তার কারণ।
তুমি পরিশ্রম করে কাজ করে যে আয় করো, সরকার তাতে বেশি ট্যাক্স নেয়। তোমার অর্থ যদি পরিশ্রম করে আয় করে তার ট্যাক্স কম। আমার দ্বিতীয় বই দি ক্যাশ ফ্লো কোয়াড্রান্ট এ আমি 4 রকম বিভিন্ন ধরনের মানুষের কথা বলেছি। এই ব্যবসা জগৎ তৈরি করতে তারা হচ্ছে ই এমপ্লয়ি বা কর্মচারী, এস সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্তি, বি বিজনেস ওনার বা ব্যবসার মালিক, আর আই অর্থাৎ ইনভেস্টর বা বিনিয়োগকারী। বেশিরভাগ লোক স্কুলে যায় আই বা এস শিখতে। ক্যাশ ফ্লো কোয়াড্রান্টে 4 রকম ভিন্ন ভিন্ন ধরনের লোকেদের মূল তফাৎ নিয়ে লেখা হয়েছে এবং এও দেখানো হয়েছে কি করে লোকেরা তাদের কোয়াড্রান্ট পরিবর্তন করতে পারে। বস্তুত আমাদের উৎপাদিত বেশিরভাগ দ্রব্যই বি এবং আই কোয়াড্রান্টের লোকেদের জন্য তৈরি হয়েছে। রিচ ড্যাড সিরিজে রিচ ড্যাডসের গাইড টু ইনভেস্টিং বুক 3-তে অর্জিত আয়কে নিষ্ক্রিয় আয় পোর্টফোলিও আয়কে রূপান্তরিত করার উপযোগিতা আরও বিস্তৃতভাবে বুঝিয়েছে। আপনি যদি জানেন আপনি কি করছেন, তাহলে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হবে না আর শুধুমাত্র সাধারণ বুদ্ধির পরিচয়। আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। আর্থিক স্বাধীনতা বা অর্থের চাবিকাঠি হচ্ছে একজন ব্যক্তির অর্জিত আয়কে নিষ্ক্রিয় আয় বা পোর্টফোলিও আয় রূপে রূপান্তরিত করার ক্ষমতা বা দক্ষতা। আমার ধনবান বাবা মাইক আর আমাকে এই দক্ষতা শেখানোর জন্য প্রচুর সময় দিয়েছিলেন। সেই দক্ষতা থাকার ফলে আমার স্ত্রী আর আমি আর্থিকভাবে স্বাধীন ও আমাদের আর কখনো কাজ করার প্রয়োজন হবে না। আমরা কাজ করে চলেছি কারণ আমরা কাজ করতে চাই। আজ আমরা একটা রিয়েল এস্টেটে বিনিয়োগ কোম্পানির মালিক, যেখান থেকে আমাদের নিষ্ক্রিয় আয় হয়। পোর্টফোলিও আয়ের জন্যে আমরা প্রাইভেট প্লেসমেন্ট এবং স্টকের প্রারম্ভিক পাবলিক অফারিংয়ে যোগদান করি। আমরা আমাদের অংশীদার শ্যারন লেকটারের সাথে এই অর্থক শিক্ষার কোম্পানিটা তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য বই ছাপার, অডিও তৈরি আর খেলা তৈরি করা। আমাদের বেতন আমাদের মতন সমস্ত শিক্ষামূলক উৎপাদন সৃষ্টি করা হয়েছে আমাদের ধনবান বাবা আমাদের যে দক্ষতা শিখিয়েছিলেন সেই দক্ষতা শেখানোর জন্যে। গড়পড়তা বিনিয়োগকারীরা মনে করেন বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, কারণ সেই বিনিয়োগকারীরা পেশাদার হওয়ার শিক্ষা অর্জন করেনি। যেমন ওয়ারেন বুফে আমেরিকার অন্যতম ধনী বিনিয়োগকারী করেছেন। আপনি কি করছেন সেটা না জানার ফলে ঝুঁকি থাকে। আমার বোর্ড গেমগুলো কৌতূহলের ছলে মূল বিনিয়োগ এবং প্রায়োগিক বিনিয়োগের বুনিয়াদি কথা শেখায়। আমি মাঝে মাঝে শুনি আপনার শিক্ষামূলক খেলাগুলি খরচ সাপেক্ষ, কিন্তু আমাদের সমস্ত খেলার উৎপাদন সম্পূর্ণ শিক্ষামূলক কার্যক্রম এবং এর মধ্যে অডিও ক্যাসেট, ভিডিও ও বইও অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, আমাদের দামের অন্যতম একটা কারণ আমরা বছরে শুধু সীমিত পরিমাণে সরঞ্জাম তৈরি করে থাকি। আমি মাথা নেড়ে জবাব দিই, সেটা ঠিকই, বিশেষ করে এগুলো যদি মনোরঞ্জনের উদ্দেশ্যে নির্মিত বোর্ড গেমের সঙ্গে তুলনা করা হয়। তার অতঃপর আমি নিঃশব্দে নিজেকে বলি, কিন্তু আমার খেলাগুলো কলেজ শিক্ষার মতন দামি নয়। অর্জিত আয়ের জন্য সারা জীবন পরিশ্রমের জন্য কাজ করা, অত্যাধিক ট্যাক্স দেওয়া আর তারপর বিনিয়োগের বাজারে সব হারানোর আশঙ্কা নিয়ে বেঁচে থাকার মতো খরচ সাপেক্ষ নয়। লোকেরা যখন দাম নিয়ে বিড়বিড় করতে চায় আর চলে যায়, আমি শুনতে পাই যে আমার ধনবান বাবা বলছেন, তুমি যদি ধনী হতে চাও তোমার জানা উচিত কী ধরনের আয়ের জন্য পরিশ্রম করা ও কাজ করা দরকার, কি করে এই রাখা যায় আর কি করে এটাকে ক্ষতি থেকে রক্ষা করা যায়। ওটাই ধনলাভের চাবিকাঠি। ধনবান বাবা আরও বলতেন, তুমি যদি এই 3 ধরনের আয়ের তফাৎগুলো না জানো আর কি করে এই আয় অর্জন করা যায় এর দক্ষতা না শেখো, তাহলে সারা জীবন তুমি হয়তো তোমার ক্ষমতার চেয়ে কম করে আয় করে যত পরিশ্রম করা উচিত তার থেকে বেশি করে কাটাবে। তাই নিয়ে আমার নির্ধন বাবা ভেবেছিলেন সাফল্যের জন্য প্রয়োজন শুধু একটা ভালো শিক্ষা, একটা ভালো চাকরি আর বহু বছরের কঠিন পরিশ্রম। আমার ধনবান বাবা ভেবেছিলেন একটা ভালো শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু তার জন্য মাইক আর আমাকে 3 রকম আয়ের তফাৎ শেখানো এর কী ধরনের আয়োজন কিন্তু তার জন্যে মাইক আর আমাকে 3 রকম আয়ের তফাৎ শেখানো এর কী ধরনের আয়োজন পরিশ্রম করা দরকার তা শেখানো গুরুত্বপূর্ণ ছিল। তার মতে এটাই হলো আর্থিক শিক্ষার ভিত্তি। যারা প্রচুর অর্থ লাভের ও আর্থিক সাফল্যের জন্য যুদ্ধ করে চলেছে তাদের জন্য 3টি আয়ের তফাৎ জানা আর কিভাবে বিনিয়োগ করে ভিন্ন ভিন্ন আয় অর্জন করা যায় তার দক্ষতা শেখাই মূল শিক্ষা। এ এক বিষয়ে সাধারণ স্বাধীনতা যা শুধু কয়েকজনই জানতে পারবে। যেমন ধনবান বাবা প্রথম শিক্ষায় বলেছিলেন, ধনীরা অর্থের জন্য কাজ করে না, তারা জানে কি করে অর্থকে তাদের জন্য কঠিন পরিশ্রম করাতে হয়। ধনবান বাবা আরও বলেছিলেন, অর্জিত রোজগার হচ্ছে সেই অর্থ যার জন্য তুমি কাজ করছো, আর নিষ্ক্রিয় পোর্টফোলিও
রোজগার অর্থাৎ অর্থ তোমার জন্য কাজ করছে, আর আয়ের এই ছোট প্রভেদটুকু জানা আমার জীবনে গুরুত্বপূর্ণ। শেখার সবচেয়ে ভালো উপায় কী? 1994 সালে যখন আমি আর্থিকভাবে স্বাধীন হয়ে গেলাম, আমি একটা উপায় খুঁজেছিলাম যে আমার ধনবান বাবা আমায় যা শিখিয়েছিলেন তা বাকিদের কিভাবে শেখানো যায়। আপনি একটা বই পড়ে সাইকেল চালানো শিখতে পারবেন না। হঠাৎ আমার মাথায় এলো আমার ধনবান বাবার বলতেন যে অন্যের জন্যে কিছু করো। তাই আমার শিক্ষামূলক বোর্ড গেম তৈরি করতে শুরু করি। আমার মতে যথেষ্ট জটিল বিষয় শেখার পক্ষে এগুলো সবথেকে সহজ আর ভালো উপায়। কী করে আরও নিষ্ক্রিয় পোর্টফোলিও আয় অর্জন করা যায় তা আপনি যদি তা শেখার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে ক্যাশ ফ্লোর খেলাগুলো আপনাকে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ নিতে হবে। আপনি যদি আপনার আর্থিক শিক্ষায় উন্নতি করার জন্য প্রস্তুত থাকেন, আমাদের খেলাগুলো 90 দিন পরীক্ষা করার ঝুঁকিহীন সুযোগ নিয়ে দেখুন। আমি শুধু এটুকুই বলবো যে আপনি খেলাটা কেনার পর আপনার বন্ধুদের সাথে এই 90 দিনের মধ্যে অন্তত 6 বার সম্পূর্ণ খেলাটা খেলুন। আপনার যদি মনে হয় আপনি কিছু শিখলেন না অথবা খেলাটা অত্যন্ত কঠিন, তাহলে সঠিক অবস্থায় ফেরত দিয়ে দিন, আর আমরা খুশি হয়ে আপনার টাকাটা ফেরত দিয়ে দেব। শুধু নিয়ম আর রণনীতি বোঝানোর জন্যই খেলাটা অন্ততপক্ষে 2 বার খেলা দরকার। দ্বিতীয়বারের পর খেলাটা সহজতর হবে। তখন আপনি আনন্দও অনেক বেশি পাবেন এবং আপনার শিক্ষাও দ্রুত বৃদ্ধি পাবে। আপনি যদি একটা ক্যাশ ফ্লো খেলা কেনেন আর এটা না খেলেন, একটা খুবই খরচ সাপেক্ষ খেলা মনে হবে। কিন্তু আপনি যদি অন্ততপক্ষে 6 বার খেলেন, আমার মনে হয় প্রতিটি খেলা অমূল্য মনে হবে। ধন্যবাদ বন্ধুরা অডিওটি শোনার জন্যে। রিচ ড্যাড পুয়ার ড্যাড এখানেই শেষ হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।